আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএল এর গতকালকের মহাগুরুত্বপূর্ণ নিলামে খরচের দিক দিয়ে দেশীয় ক্রিকেটারদের খরচের দিক দিয়ে তৃতীয় সর্বোচ্চ 3,80,00,000 টাকা খরচ করলেও দল গঠনের দিক দিয়ে তারা দ্বিতীয় সেরা দল গঠন করেছে। কথা বলছিলাম রাজশাহী ওয়ারিয়র্স দলকে নিয়ে। হান্নান সরকারের নেতৃত্বে এবং শান্তর কোলাবোরেশনে নিলামের টেবিলে তারা মোটামুটি নয় অনেক ভালো দল গঠন করেছে। রংপুর রাইডার্সের পরই রাজশাহী ওয়ারিয়র্স তারা সেরা দল গঠন করেছে। তাদের দলে রিসেন্টলি রাইজিং এশিয়া কাপ মাতানো 6 জন ক্রিকেটারও কিন্তু এখানে রয়েছে। 3,80,00,000 টাকা তারা খরচ করেছে 13 জন ক্রিকেটারকে দলে ভেড়াতে। দেশীয় ক্রিকেটারদের কথা বলছি, আর 2টা বিদেশি ক্রিকেটারকে তারা দলে ভিড়িয়েছে বি এবং সি ক্যাটাগরি থেকে। সেই সকল কিছু নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। প্রথমত মুশফিকুর রহিমকে তারা শেষ দিকে দলে ভেড়ানোতে তাদেরকে একটা ধন্যবাদ তো দিতেই হয়, কারণ মুশফিকুর রহিমের বিপিএল এ দলে অবিক্রিত থাকাটা কিন্তু তার জন্য, আমাদের দেশে ক্রিকেটের জন্য কিন্তু একটু লজ্জাজনক। কারণ মুশফিকুর রহিম কিন্তু লাস্ট 3টা আসরে ভালোই খেলেছে, তারপরও জাতীয় দলে কেন নেই এই প্রেক্ষিতে যদি তাকে দলে না নেওয়া হয় সেক্ষেত্রে সেটা কিন্তু আসলে সুখকর বিষয় না। মাহমুদুল রিয়াদকে রংপুর নিয়েছে, তাদেরকে আমি থ্যাঙ্কস জানিয়েছি আমার আগের ভিডিওতে। তো চলুন আগে রাজশাহী ওয়ারিয়র্সের স্কোয়াড নিয়ে কথা বলিনি। তারা সর্বোচ্চ অন্যান্য দল থেকে বেশি 13টা ক্রিকেটার তারা নিলাম থেকে দলে ভিড়িয়েছে। প্রত্যেক দল 12 জন করে ক্রিকেটার দলে ভিড়িয়েছে। তারা মুশফিকুর রহিমকে প্রথম ডাকে দলে না ভেড়ালেও দ্বিতীয় ডাকে তারা মুশফিকুর রহিমকে তার ভিত্তিমূল্য 35 লক্ষ টাকাই দলে ভিড়িয়েছে। তারা মোট বি ক্যাটাগরি থেকে 3 জন ক্রিকেটার, সি ক্যাটাগরি থেকে 2 জন ক্রিকেটার, ডি ক্যাটাগরি থেকে 4 জন ক্রিকেটার, ই ক্যাটাগরি থেকে 3 জন ক্রিকেটার এবং এফ ক্যাটাগরি থেকে 1 জন ক্রিকেটারকে নিলাম থেকে ক্রয় করেছে। এর মধ্যে থেকে শুরুতে যেটা বললাম, বি ক্যাটাগরি থেকে তার ভিত্তিমূল্য 35 লক্ষ টাকাই দলে ভিড়িয়েছে মুশফিকুর রহিমকে রাজশাহী ওয়ারিয়র্স ফ্রাঞ্চাইজি। দ্বিতীয়ত তানজিম হাসান সাকিবকে 65 লক্ষ টাকায় দলে কিনেছে রাজশাহী ওয়ারিয়র্স। তার ভিত্তিমূল্য ছিল 35 লক্ষ টাকা, বি ক্যাটাগরিতেই ছিল। বি ক্যাটাগরিতে থাকা আরেক ক্রিকেটার মিডল অর্ডার ব্যাটসম্যান ইয়াসেল রাব্বিকে তারা 44 লক্ষ টাকায় নিলাম থেকে দলে ভিড়িয়েছে। তার ভিত্তিমূল্য ছিল 35 লক্ষ টাকা। এই হচ্ছে 3 জন বি ক্যাটাগরি ক্রিকেটার। সি ক্যাটাগরি থেকে তারা 2 জন ক্রিকেটারকে কিনেছে। এর মধ্যে থেকে একজন হচ্ছে উইকেট কিপার ব্যাটসম্যান আকবর আলী, তাকে তারা 34 লক্ষ টাকায় কিনেছে। তার ভিত্তিমূল্য ছিল 22 লক্ষ টাকা। সি ক্যাটাগরি থেকে কিনা আরেক ক্রিকেটার হচ্ছে রিসেন্টলি রাইজিং এশিয়া কাপ মাতানো পেসার রিপন মন্ডল, তাকে তারা 25 লক্ষ টাকায় দলে ভিড়িয়েছে। তারও ভিত্তিমূল্য ছিল 22 লক্ষ টাকা। ডি ক্যাটাগরি থেকে যে 4 জন ক্রিকেটারকে দলে ভিড়েছে এর মধ্যে থেকে প্রথম নামটা হচ্ছে ওপেনার ব্যাটসম্যান জিশান আলম, তাকে তার ভিত্তিমূল্য 18 লক্ষ টাকাই তারা দলে ভিড়িয়েছে। আরেক ডি ক্যাটাগরিতে থাকা বাহাতি স্পিনার হাসান মুরাদকেও তারা ভিত্তিমূল্য 18 লক্ষ টাকায় দলে ভিড়িয়েছে। তবে চমকের বিষয় হচ্ছে তারা রিসেন্টলি রাইজিং এশিয়া কাপ মাতানো পেসার আব্দুল গাফফার সাকলাইনকে 44 লক্ষ টাকায় তারা নিলাম থেকে কিনেছে। তার ভিত্তিমূল্য ছিল 18 লক্ষ টাকা ডি ক্যাটাগরিতে। ডি ক্যাটাগরিতে থাকা আরেক ক্রিকেটার অলরাউন্ডার এস এম মেহরাব হোসেনকে তারা 39 লক্ষ টাকায় নিলাম থেকে কিনেছে। তারও ভিত্তিমূল্য ছিল 18 লক্ষ টাকা। ই ক্যাটাগরি থেকে তারা 3 জন ক্রিকেটারকে দলে নিয়েছে। এর মধ্যে থেকে ই ক্যাটাগরিতে ভিত্তিমূল্য 14 লক্ষ টাকা থাকা পেসার রবিউল হককে তারা 18 লক্ষ টাকায় দলে কিনেছে। ই ক্যাটাগরিতে থাকা লেগ স্পিনার ওয়াসি সিদ্দিকীকে তারা তার ভিত্তিমূল্য 14 লক্ষ টাকা ক্রস করে তাকে 18 লক্ষ টাকায় দলে ভিড়িয়েছে। ই ক্যাটাগরিতে থাকা আরেকজন ক্রিকেটার আছে, এটা হচ্ছে রিসেন্টলি চট্টগ্রামের ফ্রাঞ্চাইজি লিগ মাতানো অফ স্পিনার এমডি রুবেল। সে মূলত ই ক্যাটাগরিতে 14 লক্ষ টাকার ভিত্তিমূল্যে তার নাম ছিল, কিন্তু প্রথম ডাকে তাকে না নেওয়াতে দ্বিতীয় যখন অপশন চালু হয় তখন তার এক ধাপ ক্যাটাগরি নেমে তাকে এফ ক্যাটাগরিতে চলে যেতে হয় 11 লক্ষ টাকায়। তখন তাকে তারা ভিত্তিমূল্যে দলে ভেড়ায় রাজশাহী ওয়ারিয়র্স ফ্রাঞ্চাইজি। সবশেষ এফ ক্যাটাগরি থেকে তারা 1 জন ক্রিকেটারকে দলে ভিড়েছে এবং সেটা হচ্ছে উইকেট কিপার ব্যাটসম্যান সাকির হোসেন শুভ্র, তাকে তার ভিত্তিমূল্য 11 লক্ষ টাকায় দলে ভিড়েছে রাজশাহী ওয়ারিয়র্স ফ্রাঞ্চাইজি। এই হচ্ছে রাজশাহী ওয়ারিয়র্সের 13 জন দেশীয় ক্রিকেটার যাদেরকে তারা নিলাম থেকে দলে ভিড়িয়েছে। অন্যদিকে 2 জন বিদেশি ক্রিকেটার কমপক্ষে দলে নিতে হতো, সেই নিয়ম কাজে লাগিয়ে তারা বিদেশি ক্যাটাগরিতে বি ক্যাটাগরিতে থাকা $25,000 ভিত্তিমূল্যের শ্রীলঙ্কার লেগ স্পিনিং অলরাউন্ডার দুষ্যন্ত হেমন্তকে তারা দলে ভিড়িয়েছে। আর সি ক্যাটাগরিতে থাকা $20,000 ভিত্তিমূল্যের পাকিস্তানি পেস অলরাউন্ডার জাহান্দাদ খানকেও তারা ভিত্তিমূল্যে দলে ভিড়িয়েছে। এখন যদি আমরা আসি যে দেশীয় যে 13 জন ক্রিকেটারকে তারা দলে ভিড়িয়েছে এর মধ্যে থেকে কে কিরকম মোটামুটি একটা হালকা যদি একটু বিশ্লেষণ করি, তারা যে 13টা ক্রিকেটারকে নিলাম থেকে দলে ভিড়িয়েছে দেশীয়, এর মধ্যে থেকে তারা 6 জন ব্যাটসম্যান, 3 জন স্পিনার এবং 4 জন পেসারকে দলে ভিড়িয়েছে। 6 জন ব্যাটসম্যানের মধ্যে রয়েছে একজন ওপেনার ব্যাটসম্যান জিশান আলম এবং 5 জন মিডল অর্ডার ব্যাটসম্যান, তারা হচ্ছে উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম, উইকেট কিপার ব্যাটসম্যান আকবর আলী, মিডল অর্ডার ব্যাটসম্যান ইয়াসির আলী, অলরাউন্ডার এস এম মেহরাব এবং উইকেট কিপার ব্যাটসম্যান সাকির হোসেন শুভ্র। এই 6 জনের মধ্যে
ওপেনিংয়ে জিশান আল্লাহ মোটামুটি একটা ভালো অপশন হয়েছে, যদিও তাদের ডিরেক্ট সাইনিংয়ে দুই ক্রিকেটার তানজিদ তামিম এবং নাজমুল হোসেন শান্ত থাকার কারণে তারা নিলাম থেকে ওপেনার ব্যাটসম্যান নেওয়ার ক্ষেত্রে তেমন একটা আগ্রহ দেখায়নি, কারণ তাদের বিদেশি ক্রিকেটার হিসেবেও কিন্তু সাহেবজাদা ফারহান ওপেনার ব্যাটসম্যান রয়েছে, তাই তাদের দেশীয় নিলাম থেকে ওপেনার ব্যাটসম্যানের প্রয়োজন ছিল না। তবে মিডল অর্ডার ব্যাটসম্যানের মধ্যে মুশফিকুর রহিম একটা ভালো অপশন হয়েছে, ইয়াসিলের রাব্বি গত বিপিএলে ভালো করেছে, এছাড়া আকবর আলীও রিসেন্টলি ভালো করছে, সেই হিসাবে তাদের মিডল অর্ডারটা মোটামুটি সমৃদ্ধ। ঘরোয়া ক্রিকেটারদেরকে নিয়ে বিদেশি ক্রিকেটার তো তারা আনবেই। তারপর তাদের যে স্পিন ডিপার্টমেন্টটা রয়েছে, তিনজন স্পিনারকে তারা নিয়েছে দেশীয় স্পিনার, তারা হচ্ছে অফ স্পিনার এমডি রুবেল, লেগ স্পিনার ওয়াসি সিদ্দিকী এবং আরেকজন হচ্ছে লেফট আর্ম স্পিনার হাসান মুরাদ। তবে এখানের মধ্যে আমার একটা দ্বিমত রয়েছে, তারা স্পিনের মধ্যে আরো কিছু বেটার কিছু স্পিনার নিতে পারতো। হাসান মুরাদ ডোমেস্টিকের ফার্স্ট ক্লাসের টেস্টের জন্য সেরা নাম, জাতীয় দলের টেস্ট ক্রিকেটে ভালো করছে, তবে টি-টোয়েন্টিতে হাসান মুরাদ এখন পর্যন্ত পরীক্ষিত না। অন্যদিকে অফ স্পিনার এমডি রুবেল যদিও চট্টগ্রাম ফ্রাঞ্চাইজি লিগে এবছর ভালো করেছে, তবে এমডি রুবেল থেকেও বেটার অপশন ছিল, তাকে নেওয়াটা আমি খারাপ বলছি না, তবে সে নতুন ক্রিকেটার হিসেবে তার উপর আপনি ওইভাবে তো ভরসা করতে পারবেন না যে বিপিএল এর মঞ্চে কিরকম করবে। অন্যদিকে লেগ স্পিনার ওয়াসি সিদ্দিকিকে তাদের দলে নেওয়াতে সেটা তো ধন্যবাদ প্রাপ্য, তারা লেগ স্পিনার নিয়েছে। তবে ওয়াসি সিদ্দিকিও কিন্তু একদম ইয়াং, সেই হিসাবে তাদের দলে কিন্তু পরীক্ষিত বড় স্পিনার নেই। অন্যদিকে যে চারটা পেসার নিয়েছে এর মধ্যে তিনটা পেসারই তাদের পরীক্ষিত, এর মধ্যে থেকে ডানহাতি পেসার তানজিম হাসান সাকিব, ডানহাতি পেসার রিপন মন্ডল, ডানহাতি পেসার আব্দুল গাফার সাকলাইন এবং ডানহাতি পেসার রবিউল হকের মধ্যে এখানে তানজিম হাসান সাকিব কি ধরনের বোলার সেটাকে বলার অপেক্ষা রাখে না, ইন্টারন্যাশনাল ক্রিকেটার। পাশাপাশি রিপন মন্ডল এশিয়া কাপে ভালো করেছে, আব্দুল গাফার সাকলাইনও এশিয়া কাপ মানে রাইজিং এশিয়া কাপে দুজন ভালো করেছে। এর পাশাপাশি রবিউল হকও কিন্তু মোটামুটি ভালো বোলিং করতে পারে। তাই মোটামুটি রাজশাহী ওয়ারিয়র্স দেশীয় ক্রিকেটারদের ভালো ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে। বিদেশি যে দুইজন ভিড়িয়েছে এর মধ্যে থেকে দুইজনই মোটামুটি অ্যাপ্রোপ্রিয়েট এই দলের জন্য। এর মধ্যে থেকে লেগ স্পিনিং অলরাউন্ডার দুশান হেমন্তা যদি পুরো বিপিএল খেলে, যেহেতু নিলামের নাম দিয়েছে পুরো বিপিএল খেলবে, সেক্ষেত্রে তাদের দলের হয়ে সে ভালোই স্পিন ডিপার্টমেন্টটা দুশান হেমন্তের কাছে চলে যাবে, যেটা দেশীয় স্পিনারদের মধ্যে ঘাটতি রয়েছে, বিদেশি স্পিনার দিয়ে তারা পুষিয়ে দিতে পারবে যেহেতু সে লেগ স্পিনার। অন্যদিকে পেস অলরাউন্ডার জাহানদাদ খান কিন্তু বিপিএল এ ফরচুন বরিশাল হয়ে খেলেছিল এবং জাহানদাদ খান কিন্তু পাকিস্তানের জাতীয় দলেও খেলেছে, সেই হিসাবে জাহানদাদ খান মোটামুটি একটা ভালো অপশন, বোলিং এর পাশাপাশি ব্যাটিংটাও ভালো করতে পারে। তাই এই যে ক্রিকেটারকে তারা নিলাম থেকে নিয়েছে সেটা একটা ভালো অপশন হয়েছে। যদিও তারা নিলামের আগে কিন্তু অলরেডি তারা বেশ কিছু বিদেশি ক্রিকেটারকে তারা দলে ভিড়েছে, এর মধ্যে থেকে শ্রীলঙ্কান বাহাতি পেসার ভিনোরা ফার্নান্দো রয়েছে, তাদের সরাসরি চুক্তিতে বিদেশি তো ভালো ক্রিকেটার তারা আনবেই। তো এই ছিল মোটামুটি রাজশাহী ওয়ারিয়র্সের স্কোয়াড বিশ্লেষণ। তো ভিডিওটি কিরকম লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে অন্য কোনো দলের স্কোয়াড নিয়ে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাঝে ইসলামিক চ্যানেলের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।